হেই ভিউয়ার্স, আমি সৌম্য আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজ আমাদের টপিক পার্সেন্টেজ। পার্সেন্টেজটা এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হলো অ্যারিথমেটিক পুরোটাই ডিপেন্ড করে পার্সেন্টেজ এবং রেশিও চ্যাপ্টারের উপর। যদি তোমার এই দুটো টপিকের উপর বেসিক নলেজ ক্লিয়ার থাকে বা বেসিক যদি ক্লিয়ার থাকে, তবে অ্যারিথমেটিক তুমি খুব সহজে আয়ত্তে আনতে পারবে। স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। পুরোটাকে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। এই চ্যাপ্টার থেকে যত রকমের প্রশ্ন হয় প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা আলোচনা করব। এই পার্টে আমরা বেসিকটাকে বুঝে নেব, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তারপর তো চলো বেসিক ধরে প্রথমত আমরা শুরু করি। দেখো, পার্সেন্ট পার্সেন্ট কথাটার থেকে আমরা কি পাই? এই পার্সেন্ট কথাটার মধ্যেই দুটো ওয়ার্ড লুকিয়ে আছে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট। পার কথাটার অর্থটা কি? পার কথাটার অর্থটা হচ্ছে প্রত্যেক বা প্রতি, প্রত্যেক বা প্রতি, অর আউট অফ বলতে পারি। ওকে, সেন্ট কথাটার অর্থ হচ্ছে 100 বা 100। অর্থাৎ কোনো কিছু যদি আমরা 100 এর সাপেক্ষে ক্যালকুলেট করি, তখন আমরা তাকে কি বলবো? পার্সেন্টেজ। পার্সেন্টেজের সিম্বল নতুন করে বলার কিছুই নেই, এটা আমরা প্রত্যেকেই জানি। পার্সেন্টেজের সিম্বল এইরকম দেখতে হয়। তাহলে পার্সেন্টেজের সিম্বল যদি এটা হয়, তাহলে আমরা এটা বলতেই পারি যে এটা মানেই এটা, তাই তো? চলো তাহলে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করা যাক অঙ্কের মাধ্যমে। ধরে নাও কোনো একটা পরীক্ষাতে তুমি 60 পেয়েছো এবং সেই পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে 200, তাহলে তোমার পার্সেন্টেজ কত? এরকম একটা পরীক্ষাতে অঙ্ক দিয়েছে বা এরকম একটা তুমি প্রবলেমের সম্মুখীন হয়েছো, তাহলে তুমি বলবে কি, স্যার তো বলেছিল যে 100 এর সাপেক্ষে ক্যালকুলেট করতে হবে, কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে তো 100 কোনোটাই নয়, কী করে ক্যালকুলেট করব? দেখো, 200 200 এর মধ্যে পেয়েছো তুমি 60 নাম্বার, তাহলে একের মধ্যে কত পাবে? একের মধ্যে পাবে 60/200। 100 এর মধ্যে কত পাবে? 100 এর মধ্যে পাবে 60 ইন্টু 100/200। কত পেলে? 30 পেলে। 30 যখনই তুমি 100 এর সাপেক্ষে বের করছো, তখনই কি বললাম? পার্সেন্ট হয়ে যাবে। তাহলে তোমার টোটাল পার্সেন্টেজ কত আসছে? তোমার পার্সেন্টেজ আসছে 30%। তুমি পরীক্ষাতে 30% নাম্বার পেয়েছো। আচ্ছা, অনেকে বলবে যে পার্সেন্টেজের ব্যবহারটা কোথায়? আমরা পার্সেন্টেজটার প্রয়োজনটা কি? আমাদের দৈনন্দিন জীবনে পার্সেন্টেজের প্রয়োজনটা কি? পার্সেন্টেজের প্রয়োজন প্রচুর, অনেক ক্ষেত্রে এই পার্সেন্টেজটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু মেনলি আমরা তুলনা করতে বা কম্পেয়ার করতে, কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজটাকে ইউজ করে থাকি। ধরে নাও কোভিড-19 প্রথম প্রথম যে রিকভার রেট ছিল, সেটা হচ্ছিল হয়তো 20%, ধরে নাও, ঠিক আছে? আর বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 90%-এ। বুঝলে? দুটো স্টেপ বা কয়েক মাসের রেজাল্টের উপর আমরা পার্সেন্টেজটাকে কম্পেয়ার করছি। এটা প্রথম কয়েকটা মাস আর এটা শেষ কয়েকটা মাস, এটা পার্সেন্টেজ আমরা বের করলাম কম্পেয়ারটা। তাহলে এটাই হচ্ছে এটার পার্থক্যটা। এরপরে তুমি বলতে পারো যে আরেকটা এক্সাম্পল দিন, তাহলে খুব ভালো হয়। চলো একটা দেখে নিই। ধরো তুমি কোনো একটা পরীক্ষাতে নাম্বার পেয়েছো 50 আর তোমার বন্ধু পেয়েছে 60। তুমি পেয়েছো 200 নাম্বারের মধ্যে 50 নাম্বার, আর সে পেয়েছে 400 নাম্বারের মধ্যে 60 নাম্বার। তাহলে কার পার্সেন্টেজ ভালো বা কে বেশি ভালো নাম্বার পেয়েছে এই দুজনের মধ্যে? এটাকে যদি আমাকে বের করতে হয়, তখন আমি কি করব? 50 ইন্টু 100/200 কত হলো? 25%। সেকেন্ড নম্বরের ক্ষেত্রে কি করব? 60 ইন্টু 100/400 কত হলো? 15%। কারণ 100-র সঙ্গে 4 গেল আর 4-এর সঙ্গে 60 গেল, 4 15 60, 15%। তাহলে কার রেজাল্ট ভালো হলো? দেখো, আলটিমেটলি দেখে মনে হচ্ছিল কার নাম্বার বেশি? এই দ্বিতীয় জনের নাম্বারটা আমার বেশি মনে হচ্ছিল, মানে তোমার বন্ধুর নাম্বার বেশি বলে মনে হচ্ছিল, তোমার নাম্বারটা কম বলে মনে হচ্ছিল। কিন্তু তুমি 50 নাম্বারটা পেয়েছো কার সাপেক্ষে? তুমি 50 নাম্বারটা পেয়েছো 200 এর সাপেক্ষে। তাহলে তোমার পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে? পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 25। আর তোমার বন্ধু 60 নাম্বার পেয়েছে 400 এর সাপেক্ষে, তাহলে তার পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে? 15। তাহলে অপেক্ষাকৃত তুমি বেটার রেজাল্ট করেছো তোমার বন্ধুর তুলনায়। বুঝলে? এই হচ্ছে আমাদের কম্পেয়ার।
পার্সেন্ট কথাটা বললেই কেমন মাথায় একটা ক্লিক করে না, যে ফ্র্যাকশন ব্যাপার বা লব-হরের একটা ব্যাপার থাকবে, ভগ্নাংশের একটা ব্যাপার থাকবে, এরকম তো মাথাতে ক্লিক করে যে পার্সেন্টেজ মানেই ভগ্নাংশ থাকবে, সেখানেই একটা ডেসিমেলের একটা ব্যাপার থাকবে বা দশমিকের একটা ব্যাপার থাকবে। তো চলো ব্যাপারটাকে দেখে নেওয়া যাক। ধরো বলেছে 50%, এই 50%কে বলেছে কি আমাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। একটা জিনিস তুমি সবসময় মনে রাখবে, যখন পার্সেন্টেজকে আমি ফ্র্যাকশানে কনভার্ট করব, তখন তাকে আমি 100 দিয়ে ভাগ করব। কি করব? 100 দিয়ে ভাগ করব। যখন পার্সেন্টেজকে আমি ফ্র্যাকশান করব তখন 100 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে আমি যদি 50কে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমি ফ্র্যাকশান পাবো, মানে হাফ। তার মানে আমি কি বলতে পারবো? হাফ মানে হচ্ছে 50%। বুঝলে? আচ্ছা, এরপরে ধরো 60% বলেছে। এবার 60%কে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব। তাহলে কি করব? 60কে আমরা 100 দিয়ে ভাগ করব। এটা কিন্তু পার্সেন্ট আর এটা কিন্তু ভাগ। দেখতে একই লাগলেও জিনিসটা যেহেতু মুখে বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে নাও এভাবেই কষ্ট করে। তো যাই হোক, এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কাটাকাটি করলে পাবো 3/5। ওকে, তাহলে এখান থেকে মোদ্দা কথা আমরা কি পেলাম? মোদ্দা কথা হচ্ছে পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব, তখন আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করব। এটাকে নোট হিসেবে খাতাতে লিখে রাখো, যে যখন আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করব তখন আমরা 100 দিয়ে ভাগ করব। আবার পরীক্ষাতে মাঝে মাঝে আমাদেরকে অঙ্ক করতে গিয়ে দরকার পড়ে যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বের করতে হবে। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যখন বের করব তখন আমি কি করব? তখন 100 দিয়ে গুণ করব। এখানে যেমন 100 দিয়ে ভাগ করলাম, এবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যদি করতে যাই তাহলে তখন আমি 100 দিয়ে গুণ করতে হবে। কয়েকটা এক্সাম্পল হিসেবে যদি বলতে যাই, তাহলে ধরো প্রথমত দেওয়া আছে 3/10। এই 3/10কে আমি পার্সেন্টেজে বের করব। তাহলে কি বলেছিলাম? 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলেই সেটা কি হয়ে যাবে? সেটা পার্সেন্ট হয়ে যাবে। এবার সেটাকে যদি 100 দিয়ে গুণ করি, এই শূন্য গেল, মানে 30 হলো। তাহলে কত পড়ে থাকলো? 30%। এই হলো তাহলে পার্সেন্টেজ, মানে 3/10 ফ্র্যাকশনে থাকলে সেটাকে আমি 30% হিসেবে লিখতে পারবো। 2/5 যদি থাকে, 2/5কে আমি ডিরেক্ট লিখবো একই রকমভাবে 40%। বের করে দেখে নিও, কারণ তোমরা তো শিখে গেছো যে 100 দিয়ে গুণ করলেই আমরা কনভার্ট করতে পারবো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের মধ্যে, তাই তো? থার্ডের ক্ষেত্রে তো 3 নম্বরে যদি দেখি যে 4/5কে আমরা কি লিখতে পারি? 4/5কে আমরা 80% লিখতে পারি। 7/5কে আমরা কি লিখতে পারি? 7/5কে আমরা 140% লিখতে পারি। বুঝলে? এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, এগুলোকে ক্লিয়ার রাখতে হবে। কয়েকটা বেসিক প্রশ্ন ধরে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি কোথাও বলে যে 40/10 কত পার্সেন্ট, 40/10 কত পার্সেন্ট, মানে 10 কতর মধ্যে? 40-এর মধ্যে। এটাকে আমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে, মানে 100। যখন 100 দিয়ে গুণ করবো তখন এটা পার্সেন্ট আমি সাইন দিয়ে দেবো, কারণ 100 দিয়ে গুণ করলেই ভগ্নাংশকে যদি আমি 100 দিয়ে গুণ করি তখন এটা কিন্তু পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে সেখানে আমি কত লিখবো? সেখানে আমি লিখবো 25, কারণ এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা 25, 25%। ওকে, ধরে নাও তোমার দাদার কাছে 40 টাকা ছিল। জিনিসটা বুঝবে, তোমার দাদার কাছে 40 টাকা ছিল এবং সে তোমাকে 23 টাকা দিয়েছে। 40 টাকার থেকে সে তোমাকে 23 টাকা দিয়েছে। তাহলে সে তোমাকে তার কত পার্সেন্ট দিল? তোমাকে যে 23 টাকা দিল তার কত পার্সেন্ট তোমাকে দিয়েছে? নর্মালি আমরা প্রথমত আগে অপশান টেস্ট করব। এটা দেখো 40-এর 50% মানে হচ্ছে 20, তাই তো? 20-র থেকে বেশি আছে মানে 50%-এর থেকে বেশি আছে। যদি অপশানে 50%-এর থেকে বেশি একটাই অপশান থাকে সেটাকে আমরা টিক দেবো। কিন্তু এখানে তো যেহেতু ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে বা কীভাবে আমরা বের করব, তাহলে আমরা একটু এটা বুঝিয়ে দিই। চলো, কত আমাকে দিয়েছে? 23 দিয়েছে। কত এর মধ্যে দিয়েছে? 40-এর মধ্যে দিয়েছে। তাহলে আমি 23 টাকা পেয়েছি 40 টাকার মধ্যে। এটাকে আমি পার্সেন্টেজ হিসাবে বের করব, কত পার্সেন্ট। এটাকে কাটলাম, এটাকে 2 দিলাম, এটাকে 5 দিলাম। তাহলে কত হলো? 115/2%।
তার মানে 57.5%। 40-এর মধ্যে 23, তাহলে কত পার্সেন্ট? 57.5%। জিনিসটা বুঝতে পেরেছ? এরপরে আর একটা অঙ্ক দেখো। এরপরে যদি বলে 120 260-এর কত পার্সেন্ট, এরকম যদি বলে তখন কি করব? 120 কার 260-এর কত পার্সেন্ট, মানে 100 দিয়ে গুণ করতে হবে। যখন 100 দিয়ে গুণ করবো তখন আমি পার্সেন্টেজ দেবো। কত হবে? এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে 6 হবে, এটার সঙ্গে 13 হবে, তাই তো? ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 46.15%। বুঝলে? যদি পরীক্ষায় এই ধরনের অঙ্ক চলে আসে আর বোঝা না যায় যে এই দুটোর মধ্যে কাকে হরে দেবো আর কাকে লবে দেবো, যদি এরকম একটা কনফিউজিংয়ের জায়গায় চলে আসে, তখন তুমি একটা কাজ করবে। তখন আমি একটা জিনিস দেখব, কার সঙ্গে এর বা অপ আছে। যার সাথে এর বা অপ আছে সে নিচে থাকবে বা সে থাকবে হরে। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে আবার আমরা এগোই। এগুলো একেবারেই বেসিক অঙ্ক। হ্যাঁ, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে খুব কমই চান্স আছে পড়ার, তবে এগুলো বেসিকটাকে ক্লিয়ার করার জন্য খুব প্রয়োজন। কি বলেছে? ওয়াই এর 30%, ওয়াই এর মানে গণিত 30% মানে হচ্ছে 30/100 সমান বলেছে এক্স। তবে আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কী পাবো? y/x সমান পাবো 10/3। ওকে, এবার কি বলেছে? এক্স এর কত পার্সেন্ট ওয়াই হবে। দেখো, এক্স এর আমি প্রথমেই একটা কথা তোমাকে বলেছিলাম যে যার সাথে এর থাকবে সে থাকবে নিচে। দেখো এখানে এক্স এর বলেছে, তাহলে এক্স তো এখানে নিচেই আছে, তাহলে আমাকে কী বের করতে হবে? এটার পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। মানে 10/3 ইন্টু 100 যদি আমি বের করি তবে আমার ওটার পার্সেন্টেজ বেরোবে। এটার পার্সেন্টেজ আসবে 333.33 কিছু, এটা চলতেই থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে এটার পার্সেন্টেজ। আশা করি এটাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদের। এখানে কি বলেছে? কোনো সংখ্যার 20% যদি 120 হয় তবে ওই সংখ্যার 120% কত হবে। তাহলে আমি সংখ্যাটাকে ধরে নেবো আমাদের খুব পছন্দের একটা সংখ্যা এক্স, যেটাকে আমরা অঙ্কেও ইউজ করি আর নিজের লাইফের সাথেও যাই হোক। তো এক্সের 20%, এক্সের 20% মানে এক্স ইন্টু 20/100 সমান কত বলেছে? 120 টাকা, 120। তাহলে আমি এখান থেকে এক্সের মান কত পাবো? এটা 5 দিয়ে কাটবে, তাহলে এক্সের মান পাবো 5×12 = 60, মানে 600 বলেছে। এই 600 এরই 120% সমান কত? তাহলে 600 এর 120% মানে 120/100, 2 শূন্য 2 শূন্য কাটলো, 6×12 = 72, তাহলে কত হলো? 720 হলো এটার অ্যান্সার। এই অঙ্কে বলেছে টি এর t% 49 হলে টি এর মান কত? টি এর মানে টি এর গুণ t/100 মানে t% সমান 49 হলে টি এর মান কত? তাহলে এখান থেকে কী পাবো? t² সমান 49 ইন্টু 100। তাহলে এখান থেকে আমি টি এর মান কত পাবো? √49 ইন্টু 100। সেখান থেকে কত পাবো? 7 7 49 ইন্টু 1, 10-এর সঙ্গে এটা হচ্ছে 10, তাহলে ওটা কত হচ্ছে? 70। অ্যান্সার এলো 70। এরপর আমরা দেখে নেবো পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাস। ব্যাপারটা আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করব। এখানে বলেছে 40 160-এর থেকে কত পার্সেন্ট কম। তাহলে কত কম আগে আমি সেটাকে বের করব। কত কম? 120 কম। কার সাপেক্ষে কম? 160-এর, 160 এর আছে মানে এর থাকবে নিচে হবে 160। আগেই বলেছি আমি, যার সাথে এর থাকবে সে থাকবে নিচে। কত পার্সেন্ট এটাই বের করতে বলেছে। এটার সঙ্গে এটাকে কাটলাম, এটা কাটলো 6 দিয়ে, এটা কাটলো 8 দিয়ে, আবার এটা 4, এটা 50, এটা 25, এটা 2 আর এটা 3, তাহলে কত হলো? 75%। এবার যদি বেশি থাকে তাহলে কি? বেশি থাকলে কত বেশি সেটাকে আগে বের করবো। 160-এর থেকে 140-কে বাদ দেবো, কত পড়ে থাকবে? 20 পড়ে থাকবে।
140 এর 140 তাহলে নিচে থাকবে, এটার থেকে আমরা পার্সেন্টেজ বের করবো কত পার্সেন্ট, এটার সঙ্গে এটা কাটবো, এটার সঙ্গে এটা কাটবো, 7 হবে, তাহলে কত পড়ে থাকলো 100/7%, এটা কিন্তু পার্সেন্ট অবশ্যই। হ্যাঁ, তো 1/7, 100/7, 100/7 মানে 14.28%। তোমার তো মনে হতে পারে যে এত বড় ভগ্নাংশ ফট করে লিখে দিলেন কি করে। শেখাবো, সবার ট্রিক আছে, এগুলোকে মুখস্থ করতে হবে। আমি একটা ছক বানিয়ে দেবো, সেই ছকটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে পরীক্ষাতে তোমাদের খুব কম সময় লাগবে এরকম ক্যালকুলেশনগুলো করতে, মুখে মুখে তোমরা করে ফেলবে আর কি। আর সেখানেই তোমাদের সঙ্গে বাকিদের পার্থক্যটাকে আর কি বুঝতে পারবে, যে বাকিদের করতে কতক্ষণ সময় লাগছে, আর তুমি সেইখানে সেই সময় ওরা যেখানে এটাকে ক্যালকুলেশন করছে তুমি সেখানে আরও একটা অঙ্ক করে নিচ্ছ। দেখো এখানে বলেছে চায়ের দাম 26 টাকার থেকে কমে 12 টাকা হয়েছে, তবে কত পার্সেন্ট কমেছে। আমি যখনই দেখব কত পার্সেন্ট কমেছে, আমার মাথায় আগে যেন ক্লিক করে কত কমেছে, এটাকে আগে বের করতে হবে। 14 কমেছে, কার উপর কমেছে, 26-এর উপর কমেছে। দেখো চা এর দাম 26 টাকার থেকে কমে এত টাকা হয়েছে, তাহলে 26 টাকার থেকে কমেছে মানে কত পার্সেন্ট হবে, বাই 26 ইন্টু 100, কাটাকাটি করলে 53.84% পাবো। এটা কি করবে, এটা কমেছে, এত পার্সেন্ট দামটা কমে গেছে, ডিক্রিজ করে গেছে। ওকে, এটা গেল এটার অঙ্কটার ক্যালকুলেশন। যাই হোক, এগুলো খুব ইজি আর কি অঙ্ক, এগুলো বেসিক মেথড ধরে আর কি করা, এগুলো বেসিক এক কথাই। এরকম প্রশ্ন আর কি পরীক্ষাতে খুব চান্স কম আছে পড়ার, এগুলো পড়বে না, হয়তো পড়বে একটুখানি মডারেট লেভেলের কোশ্চেনগুলো, কিন্তু মডারেট লেভেলের কোশ্চেনগুলোকে করার জন্য এই বেসিক লেভেলগুলোকে ক্লিয়ার রাখা খুব প্রয়োজন। আচ্ছা, এটাতে দেখো বলছে একটা গ্রামের জনসংখ্যা 12,000 থেকে 16,000 হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে, কত বেড়েছে, 4,000 বেড়েছে। এটা থেকে এটা বিয়োগ করলাম, কত এর উপর বেড়েছে, 1200-র উপর বেড়েছে, 12,000-এর উপর বেড়েছে, কারণ আগেকার জনসংখ্যা 12,000 ছিল। কত পার্সেন্ট, সেটার জন্য 100 করে দিলাম, 3 দিয়ে কাটলো, তাহলে 100/3 সমান কত, 33.33%। এই 33.33% ইনক্রিজ করেছে আগের তুলনায়। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু মডারেট লেভেল বলা যেতে পারে এই অঙ্কটাকে, কারণ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে সচরাচর দেখতে পাওয়া যায়। এক্সের বদলে হয়তো কোনো নাম্বার দিয়ে দিল, ওয়াইয়ের বদলে কোনো নাম্বার দিয়ে দিল, পার্সেন্টেজ একটা দিয়ে দিল, ছোটো বড়ো বলে দিল, তাহলে কত পার্সেন্ট আর কি বড়ো বা কম, বেশি বা কম আর কি, এরকম ধরনের প্রশ্ন পড়ে। এটাকে করার জন্য দেখো নর্মালি আমি কী বলছি, দেখো এক্সের তুলনায় ওয়াই যদি 30% ছোটো হয়, তবে ওয়াই এক্সের কত পার্সেন্ট বেশি হবে। এই টাইপের প্রশ্নগুলোকে করতে গেলে আমি কী করব, এক্স তাহলে কী বলেছে, এক্স সমান কী বলেছে, ওয়াই যদি 30% ছোটো হয়, মানে ওয়াইটা হচ্ছে ছোটো, 30% ছোটো, 30% ছোটো মানে 100 - 30/100 ইন্টু ওয়াই, তাই তো। তাহলে আমি এটাকে কত লিখতে পারি, 70y/100, তাই তো। মানে কত, 7y/10, তার মানে এক্স সমান কত, 7y/10। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, x/y সমান কত লিখতে পারি, 7/10। ওকে, এরপর আমি ধরে নেব x সমান 7k আর y সমান 10k। এরপর আমরা এখান থেকে দেখব x y এর তুলনায় কত ছোট, বা y x এর তুলনায় কত বেশি বা কত বড়। তাহলে কত, y - x যদি করি, 10k - 7k কত হলো, 3k হলো, তাই তো। এবার এটার পার্সেন্টেজ বের করলেই তো হয়ে গেল। এটার পার্সেন্টেজ মানে হচ্ছে 3k বাই কার সাপেক্ষে বের করেছিলাম, 7k, মানে এক্স এর সাপেক্ষে বের করেছিলাম। এই যে এখানে বলেছে এক্স এর কত বেশি, এর যার সে থাকবে নিচে, ইন্টু 100। ওকে, এটা হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে এই কে কে কেটে গেল, পড়ে থাকলো 300/7%। এই 300/7% বেশি হবে, তাহলে ওয়াই এক্সের 300/7% বেশি। এটা হচ্ছে এটার উত্তর। এই টাইপের প্রশ্ন আর কি পরীক্ষাতে হামেশাই তুমি দেখতে পাবে আর কি। এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, কোনো সংখ্যার 80% 75-এর 12%-এর সমান হলে সংখ্যাটি কত। ধরে নাও অ্যাজ ইউজুয়াল সংখ্যাটা হচ্ছে এক্স, এক্সের 18% মানে এক্স ইন্টু 18/100 কত বলেছে, কোনো 75-এর 12%, 75 ইন্টু 12/100
কী করবো, এই 100 কেটে গেল, পরে কত থাকলো, এক্স সমান 75 গণিত 12, এখান থেকে এক্সের মান কত আসবে, 75 গণিত 12 বাই 18, 6 দিয়ে কাটবো 2, 6 দিয়ে কাটবো 3, এটা 25, কত হলো, এক্সের মান এলো 50, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটা হচ্ছে 50। পর আমি যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আসবো সেই ধরনের প্রশ্নগুলোকে খুব কম সময়ে সলভ আউট করে নেওয়ার জন্য তোমাদেরকে দুটো ছক মুখস্থ করতে হবে। কিছুই না, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করব তার কতকগুলো এক্সাম্পল আছে, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্ট করব তার কতকগুলো এক্সাম্পল আছে। দেখে নাও, একই ব্যাপার। আমি 1 থেকে 20 অবধি সংখ্যার এরকম নিয়ে এসেছি, তুমি দেখো আমি ছকটাকে বানিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পরে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট ছক, এই ছকটা একটা স্ক্রিনশট তুলে নাও। প্রত্যেকটা মানকে কিন্তু মুখস্থ রাখতে হবে, আমি আগে বারবার ধরে বলছি, প্রত্যেকটা মানকে কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই ছকের প্রত্যেকটা মানকে মুখস্থ রাখতে পারলে পরীক্ষাতে খুব কম সময়ে তুমি চট করে অ্যান্সারটাকে বের করে দিতে পারবে, এটাই তোমার অ্যাডভান্টেজ থাকবে। পরীক্ষাতে যদি পড়ে যাই যে 49-এর এত পার্সেন্টের মান কত, এত পার্সেন্ট দেখেই তো কেমন কেমন লাগছে, অঙ্কটাকে করবো কীভাবে, কিন্তু এই যে তোমাকে বললাম ছক, একমাত্র ছক এখান থেকে উদ্ধার করতে পারে। দেখো 14/2 মান কত, 14/2 মান হচ্ছে 1/7, ভগ্নাংশে হচ্ছে 1/7, তার মানে কত, 49 ইন্টু 1/7 মানে কত, 7, 7 হচ্ছে এটার অ্যান্সার, ওকে। আবার যদি এখানে বলে 64-এর 12.5%, এটার মান কত, দেখো 12.5 মানে কত, 12.5 মানে 12/1/2, 12/1/2 মান হচ্ছে 1/8, এটা যদি থাকে তাহলে 64 ইন্টু 1/8 কত আসবে, 8। কত ইজিলি অঙ্কগুলো হয়ে যায়, যদি তুমি নিজেই বলো, তোমার যদি এই ছকটা যদি না মুখস্থ থাকে তাহলে কি তুমি এই অঙ্কগুলোকে এতটা ইজিলি করে নিতে পারবে? এইখানটাতেই প্রয়োজন হয় ছকটার, এই জন্য বারবার করে বলছি ছকটাকে কিন্তু মুখস্থ করা ম্যান্ডেটরি। 1 থেকে 10 অবধি ওই পার্সেন্টেজের মানগুলোকে মনে রাখলেই তো হবে, কিন্তু তারপরেও কিছু কিছু থেকে যায় যেগুলো পরীক্ষাতে আর কি সচরাচর দেখতে পাওয়া যায়। যেমন কত, আমি ওটা লিখে দিচ্ছি, 1/11, 1/11 মানে হচ্ছে 9/1/11 এত পার্সেন্ট, এটা মানেই কিন্তু 9.09%। এরপর আসছে 1/12, এটার মানে হচ্ছে 8/1/3%, এটার মানে কিন্তু 8.33%। তারপরে আসছে 1/13, 1/13 মানে 7/9/13%, এটা মানেই কিন্তু 7.69%। এরপরে আসছে 1/14, 1/14 মানে ডাইরেক্ট আমি মানটা নেক্সট লিখছি, 7.41%। 1/15, মিনিট, 1/15, 1/15 মানে হচ্ছে 6.66%। এরপরে চলে আসছে এই সাইডটাতে 1/16, 1/16 মানে হচ্ছে 6.25%। আর মোটামুটি যেগুলো থাকে সেটা হচ্ছে 2/3, 2/3 মানে 66.66%, মানে 66.2% আর কি। থাকে 1/3, 1/3 আমি করিয়েছি একবার আগেরটাতে, তাও লিখে দিই, 33.33%, ওকে। আর ইম্পর্টেন্ট বলতে 1/32, 1/32 মানে হচ্ছে 3.125%। তারপরে থাকে 3/8, 3/8কে কীভাবে লিখবে, 3/8 মানে হচ্ছে 3 ইন্টু 1/8, আর 1/8 মান আমরা আগেই শিখেছি 12.5, তাহলে 3/8 মান কত হবে, 37.5, গুণ করলে তাই হবে। এরপর আর ইম্পর্টেন্ট থাকে 7/12, 7/12কে আমরা কত লিখতে পারি, 58.33%। এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো, বুঝলে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে আর কি। হ্যাঁ, উপরের ছকগুলো থেকে যে টাইপের অঙ্কগুলো মেনলি পরীক্ষাতে আছে সেই টাইপটা হচ্ছে এই টাইপগুলো। এখানে ধরো কত দেওয়া আছে, 42, 40 অফ 3/5 অফ 75%, 75%-এর মানে আমি কত জানি, 3/4, তার কারণ 75%কে আমরা এইভাবে ভাবতেই পারি যে 3 গণিত 25, আর 25 মানে হচ্ছে 1/4, তাহলে 3 গণিত 1/4 মানে হচ্ছে 3/4 অফ 25%, 25% মানে হচ্ছে 1/4, ওকে। ক্যালকুলেশন করব, নর্মাল ক্যালকুলেশন হবে,
এটার সঙ্গে এটাকে কাটবো, আর সবগুলোকে যদি কেটে দিই তাহলে কত হয়, 40, 20 আর 8, 80, তার মানে হচ্ছে তোমার 53 আসবে এটাতে। ওকে, আর এখান থেকে তাহলে গুণ করলে কত আসবে, 477 হচ্ছে এটার অ্যান্সার। দেখো এক লাইনে হয়ে গেল অঙ্কটা। এই মানগুলো জানা ছিল বলে কিন্তু আমার এক লাইনে হয়ে গেল, যদি এটা না জানা থাকতো তাহলে জানি না কত লাইন লাগতো আর কি। নেক্সটের দিকে এগোনো যাক। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ধরে নাও একটা এরকম অঙ্ক দিয়েছে যে 625 অফ 64%, এটাকে আমরা কিভাবে করতে পারি। দেখো আর একটা জিনিস দেখো, যে আমরা জানি কি, আমরা জানি 1/8 সমান 12 পূর্ণ 1/2% মানেই 12.5%, আমরা জানি এটা। তাহলে এটাকে যদি আমি 16 করি, মানে এটা ইন্টু 2 করবো, মানে 1/16 মানে কি করতে হবে, আমাকে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, এই 12-র জন্য পাবো 6, 5 মানে তো 50, ওটার জন্য পাবো 25, এটা পার্সেন্ট, এত পার্সেন্ট। ওকে, এই মানটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দেখো 625 ইন্টু 64 ইন্টু 1/100, বুঝলে। দেখো এবার একটা কথা দেখো, যদি এটার সঙ্গে এটাকে গুণ করি আমি তাহলে কত পাবো, 6.25 পাবো কি না, কারণ দুটো শূন্য আছে, দুটো তাহলে দশমিক উপরে চলে যাবে, ইন্টু 64। আর এটার মানে আমি আগে বের করে রেখেছি, এটার মানে আমি বের করে রেখেছি কত, 1/16 ইন্টু 64, কত অ্যান্সার এলো, 4 অ্যান্সার এলো। বুঝতে পারলাম। একটা অঙ্ক আমি ছক ছাড়া করে দেখি। ওকে, ছক ছাড়া মানে কি, আমি কোনো রকমের কোনো মানে মেথড বা মাথা খাটাবো না, যেমন আছে তেমনভাবে করবো, তাহলে দেখি কত বড় অঙ্কটা হয়। 360 ইন্টু 66.66, এটার মানে হচ্ছে 66 পূর্ণ 2/3% প্লাস 255 ইন্টু এটা 6 পূর্ণ 2/3%। আবার কি করব, 360 ইন্টু এটাকে যদি ভাঙলে হবে 200/3%-এর জন্য একটা 100, প্লাস 255, এটাকে যদি ভাঙি 18-20 আর পার্সেন্টের জন্য 100। এটার সঙ্গে এটা কাটলো 5, এটার সঙ্গে এটা কাটলো 2, এটার সঙ্গে এটা কাটলো 120, আর এটার সঙ্গে এটা কাটবে 25, 5 হলো আর 1 হবে, আর এটার সঙ্গে এটা কাটবে 17, 3×17=51। তাহলে ক্যালকুলেশন হলো, ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমি কত পেলাম, এটার সঙ্গে এটা গুণ করব, 240 প্লাস 17 এলো, তাই তো। তাহলে যোগ করে কত এলো, 257 হলো এটার অ্যান্সার। এবার তুমি একটা জিনিস বোঝো, যদি আমি এই মানটা আর এই মানটাকে যদি ট্রিক্স হিসেবে ইউজ করতাম, মানে যদি আমি এই লাইনটা না করতাম, মানে আমার এটা করতে তো একটা সার্টেন টাইম লেগেছে না, এটা করতে তো একটা টাইম লেগেছে, কিন্তু আমি যদি ছকটা ইউজ করতাম, ছকটা ইউজ করলে আমি মানগুলো ইজিলি পুট করে দিতে পারতাম, ডিরেক্ট পুট করতাম এখানে, তাহলে কী হতো, আমার কাজটা অনেক সহজে হতো। এই জন্য ছকটা করা খুব প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এরপরে কি, এরপরে ধরো এই অঙ্কটা দেওয়া আছে, এটাকে টুকে নিই, 1/11, এটা মানে আমি 1/11 প্লাস 156 ইন্টু 7/12, 7/12 কী করে লিখলাম, 7/12 কী করে পেলাম, দেখো এখানে যেহেতু আমরা জানি 1/12 সমান হচ্ছে 8.33%, তাহলে এটার সঙ্গে যদি আমি 7কে গুণ করি, তাহলে দেখো একটা অ্যাপ্রক্সিমেট এটার কাছাকাছি একটা নাম্বার চলে যাচ্ছে। তারপর একটা হিসাব করলাম, হিসাব করে মানে একটা মাথায় ক্যালকুলেশন করলাম যে হ্যাঁ এটাকে এরকমভাবে লেখা যেতে পারে আর কি, মানে জাস্ট গুণ করেছি, নাম তারপরে গুণ করেছি, আর কিছুই করিনি। তাহলে এক্ষেত্রে কাটাকাটি যদি করবো, কাটাকাটি করে আমি এখানে পাবো 1, 2, 1, আর এখান থেকে এখানে পাবো, তাহলে কত হয়ে পড়ে থাকলো, 121 প্লাস 91, 212 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক জিনিস, এই বেসিক জিনিসটাকে মন দিয়ে বুঝবে। কোনো একটা জিনিসের ওপর আলাদাভাবে বৃদ্ধি, মানে পার্সেন্টেজ বৃদ্ধি যথাক্রমে A% এবং B% হলে তাহলে মোট কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, তাহলে মোট বৃদ্ধি যখন বের করবো তখন আমরা এই রুলসটা কাজে লাগাবো। ওকে, এইখানে কি বলেছে, এটা একটা অঙ্ক, এটা এক্সাম্পল, একটা এই সূত্রের উপর ডিপেন্ড করে এটা একটা এক্সাম্পলটাতে কি বলেছে চলো দেখে নিই। একটা সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, দেখো প্রথমে 10% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে,
তারপরে 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, মানে এটা তাহলে মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুক্ষেত্রেই বৃদ্ধি বলেছিল, কিন্তু এখানে কি বলেছে একটা প্লাস একটা মাইনাস। তখন আমরা এইখানে কি সূত্র লাগাবো, ধরো আমি এর মান ধরে নিলাম এখানে +10% এবং বি এর মানে আমি এখানে ধরে নিলাম -10%। পার্সেন্ট ধরো বা না ধরো, পার্সেন্টটাকে তুমি ওমিটও করে দিতে পারো, আমি জাস্ট ধরে নিলাম এ মানে +10 আর বি মানে -10। তাহলে এই সূত্রে যদি আমি লাগাতে যাই, মানে আমার বৃদ্ধির পরিবর্তন কী রূপ এটা যদি আমি বুঝতে যাই, তাহলে আমি সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমি করবো a + b + ab বাই 100, এই সূত্রটা আমরা ইউজ করব। এর মান কত, এর মান +10, বি এর মান কত -10, তাহলে প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস, আর এখানে একজন করে উপরে আসবে -100, এই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ হবে, তাহলে এখানে হবে মাইনাস, উপরে এলো 100/100, কাটাকাটি হয়ে গেল, আর এটাও কেটে গেল, কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, কিন্তু কত 1 পড়ে থাকলো, -1 পড়ে থাকলো। তাহলে কি হলো, এত % কি হলো, হ্রাস হয়েছে, হ্যাঁ হ্রাস, কমেছে 1%, -1% যেহেতু হয়েছে তাহলে কি হবে, 1% হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে এটার মানে ট্রিক্স দিয়ে। এটার বেসিকটা আমরা বুঝে নেবো, যে বেসিকটা আমরা কীভাবে করবো। বেসিকটা আমরা এখানে করব, ওকে। 110% বৃদ্ধি, মানে কোনো একটা সংখ্যার এত % বৃদ্ধি পেয়েছে, আমি সংখ্যাটা ধরে নিলাম 100, তার এত %, 10%, তার 10% মানে 110/100 বৃদ্ধি পেয়েছে। তারপরে কত হয়েছে, তার 10% কমেছে, তার 10% কমেছে, 10% কমেছে, তার মানে কত, -10/100। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, এটার সঙ্গে এটা কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, কত পেলাম, 99 পেলাম, তাই তো। তাহলে সংখ্যাটা আগে ছিল 100, ধরে নিয়েছিলাম সংখ্যাটা 100, সেখান থেকে হলো কত, 99, মানে কত কমেছে, 1 কমেছে। তাহলে কতর মধ্যে কমেছে, এটা যখন আমি কতর মধ্যে যখন কমেছে যখন করতে যাব, তখন 1 কমেছে 100 × 100, তাহলে আমি পার্সেন্টেজ পাবো, মানে কত, 1%। এটা ডিক্রিজ যেহেতু হয়েছে, তাহলে 1% হ্রাস পেয়েছে। এই গেল এটার বেসিক, আর এই গেল এটার শর্ট ফর্ম। বেসিক থেকে শর্ট ফর্মটা অবশ্যই আমি প্রেফার করব, কারণ এক্ষেত্রে পরবর্তীতে অঙ্কগুলোকে খুব ইজি করে দেয় আর কি। তুমি এটা লাভ ক্ষতিতেও এই জিনিসটাকে ইউজ করতে পারবে। আমি লাভ ক্ষতির চ্যাপ্টারে করিয়েছি এই টাইপের অঙ্ক, আর আদার যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখানেও তুমি এই সূত্রটাকে ওখানে ইউজ করতে পারবে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের অ্যানালাইসিস। আজ আমাদের ভিডিও অবধি থাক, পরের ভিডিও আমরা পরের পার্টে আমরা আবার দেখা করছি। তো চলো, টাটা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।